ঘটনাটা পাঠিয়েছেন যিনি, তিনি লিখছেন যে আজ আপনাদের আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা বলবো, যে ঘটনার ফলে আমি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়েছিলাম যে টানা 1 বছর আমি সারাক্ষণ আতঙ্কের মাঝে থাকতাম। আর সারাক্ষণ এমনকি টয়লেটে যাবার সময়ও আমার পাশে কাউকে থাকতে হতো। ভূত এফএমে অনেক মানুষকে দেখেছি যে অলিক কিছু না দেখতে পারার জন্য অনেক হাহুতাশ করেন, কিন্তু আমার পরিবার আর আমার যে অবস্থার মধ্য দিয়ে আমি গিয়েছি তা থেকে উপলব্ধি করতে পারি যে ব্যাপারগুলো আসলে যেমন মজার মনে হয় আসলে সেরকম নয়। যাই হোক, আমি মূল ঘটনায় চলে আসি। এই ঘটনাটা আমার ছোটবেলার, যখন আমি স্কুলে পড়ি। আমার বাবার ছিল বদলির চাকরি, উনি ছিলেন সরকারি ডাক্তার। সেবার বাবার বদলি হলো ঠাকুরগাঁতে। আমি যে সময়ের কথা বলছি তা 1987-88 দিকে। ঠাকুরগাঁতে যে সদর হাসপাতাল তা তখন কেবল নতুন ভবনে শিফট হয়েছে, যা কিনা ঠাকুরগাঁ বাসস্ট্যান্ডের কাছে এখনো আছে। নতুন হাসপাতালের ডাক্তারদের কোয়ার্টারগুলো তখনও বানানো শেষ হয়নি। বাইরে বাসা ভাড়া বেশি হবে বলে অনেক ডাক্তার তখন পুরনো হাসপাতালের ভবনগুলোতে থাকতেন। পুরনো হাসপাতালটি ছিল ঠাকুরগাঁর কোর্টের পাশে। সেটি ছিল ব্রিটিশ আমলে করা অনেক বড় ক্যাম্পাসের মাঝে। অনেকগুলো 100 বছরের পুরনো কাঁঠাল গাছ ছাড়াও সেই ক্যাম্পাসে ছিল পরিত্যক্ত 2টো অ্যাম্বুলেন্স, যেটায় চড়ে আমরা তখন খেলা করতাম। আর ছিল একটা লাশ কাটা ঘর। আমরা সবাই মহা আনন্দে পুরনো হাসপাতালের সেই ভবনটায় উঠলাম। তা নাকি আগে ওয়ার্ড ছিল। আমাদের ওই বাসায় ওঠার পরে আশেপাশের অনেকেই আমার মাকে বলছিলেন যে আপনাদের ছোট বাচ্চা আছে, এই পুরনো হাসপাতালের বিল্ডিং এ না উঠলেই ভালো করতেন। তবে পরিষ্কার করে কিছু বলেননি। আমার ছোটবেলাটা অনেক দস্যিপনায় কাটতো। স্কুলের বাইরে দুপুরে একটু সময় ছাড়া সারাটা সময় আমরা বাইরে খেলাধুলা করে বেড়াতাম। পুরনো হাসপাতালের বিরাট ক্যাম্পাস আমাদের কাছে এক মজার খেলার মাঠ হয়ে গেল। হাসপাতালের পরিত্যক্ত ভবনগুলো যেন আমাদের লুকোচুরি খেলার জন্যই তৈরি করা হয়েছিল। হাসপাতালের পিছনের ছোট একটা জঙ্গলের ভেতর দিয়ে আমরা টাঙ্গন নদীতে যাওয়ার শর্টকাট রাস্তা বের করে ফেললাম। আমাদের মাঝে ভয়ের কোনো ধারণাও ছিল না। সমস্যাটা শুরু হলো হঠাৎ করেই। আমি আর আমার বড় ভাই রাতের বেলা অদ্ভুত ধরনের স্বপ্ন দেখা শুরু করলাম। কিছুদিন পরপরই ঘটনাটা ঘটতে থাকলো। আমার বড় ভাই ওনার স্বপ্নগুলো মনে রাখতে পারতেন না, কিন্তু ওনার যেটা হতো তা সোজা ভাষায় মানুষকে ঘুমের মধ্যে বোবায় ধরলে যা হয় সেরকম করে গোঙানি আর চিৎকার করে ওঠা। পরবর্তীতে আরেকটা ব্যাপার মাঝে মাঝেই হতে থাকে, সেটা হলো উনি ঘুমের মাঝেই উঠে হেঁটে বেড়াতে শুরু করতেন। সবচাইতে অবাক করা ব্যাপার হলো উনি ঘুমের মাঝে 2 বার বাসার দরজা খুলে বাইরে চলে যান এবং ফজরের নামাজের যাবার সময় বাবা ওনাকে বাসার কিছু দূরের একটা কাঁঠাল গাছের নিচে ঘুমন্ত অবস্থায় খুঁজে পান। এরপর থেকে রাতে ঘুমাবার আগে আমার মা বাসার মূল দরজা ভেতর দিক থেকে তালা মেরে দিতেন। আমার স্বপ্নের ধরনটা ছিল আরো অদ্ভুত। আমি আমার স্বপ্নগুলো স্পষ্ট মনে রাখতে পারতাম। স্বপ্নগুলো এক কথায় জীবন্ত। আমার স্বপ্নে দেখতাম আমার ঘরের চারিদিকে কেমন জানি বদলে গেছে, সবকিছু যেন 50-60 বছর পিছিয়ে গেছে। আমার ঘরের চারিদিকে পরিচিত আসবাব কিছু নেই, বরং সেই জায়গাতে আছে সারি সারি করে পাতানো রোগীদের বিছানা, সাদা চাদর বিছানো। সেই বিছানাগুলোর মাঝে বেশিরভাগই রোগী শুয়ে আছে। তাদের কেউ কেউ কষ্টে কোঁকাচ্ছে, কেউ বা ঘুমে বিভোর। একবার স্বপ্নে আমি কাহিনী কি ভালো মতো দেখার জন্য উঠে বসি। এমন সময় দেখি কেউ একজন বলল যে বাবু উঠে গেছে, ওষুধের ডোজটা দিয়ে দেই। পিছনে তাকিয়ে দেখি একজন সিস্টার, পরিষ্কার সাদা পোশাক পরা, মায়াবী মুখ, আমার সামনে একটা ট্রলিতে কিছু একটা আনে। আমি বেকুবের মতো দেখতে থাকি। উনি অনেক যত্ন করে কি একটা ওষুধের অ্যাম্পুল ভাঙেন, একটা কাচের সিরিঞ্জে ওষুধটা নেন এবং আমার হাতটা ধরেন। এই পর্যায়ে আমি বুঝতে পারি আমার সাথেই কিছু একটা হতে যাচ্ছে। আমি হাত ছাড়ানোর জন্য জোরাজোরি করতে থাকি, চিৎকার করে বলতে থাকি, ছেড়ে দাও। ঘুম ভাঙলে দেখি আমার বড় ভাই ধাক্কা দিয়ে বলছেন, কি হয়েছে তোমার? স্বপ্ন দেখছো মনে হয়? খারাপ কিছু? হাত মুখে পানি দিয়ে
আসো ভালো লাগবে, হাত মুখে পানি দিয়ে আসো ভালো লাগবে। এরপর আমি বাথরুমে যাই, হাত ভরে পানি নিয়ে মুখ ধোবার সময় হাতের দিকে চোখ আটকে যায়। হাতের এক জায়গায় খুব জোরে ধরায় 5 আঙ্গুলের দাগ হয়ে রক্ত জমাট হয়ে আছে। পরদিন সকালে আমার মা বাবাকে স্বপ্নের ব্যাপারটা খুলে বলি আর হাতের দাগটা দেখাই। আব্বা আম্মা ব্যাপারটা অবাক হন এবং ভয় পেলেও আমাদের সাহস দেবার জন্য বুঝ দেন যে ঘুমের ভেতর হয়তো আমি নিজেই নিজের অন্য হাত দিয়ে এমন করেছি। তবে আমার মা আর নানাকে বলে আমাদের 2 ভাইয়ের জন্য 2টো তাবিজ জানিয়ে দেন। আম্মা ওটা আমাদের হাতে বেঁধে দেন। মূল ঘটনা ঘটে এর কিছুদিন পরেই। আমাদের বাসায় তখন রেফ্রিজারেটর ছিল না। পুরনো হাসপাতালের প্রায় সবকিছুই নতুন শিফট করে গেলেও ইপিআই এর অফিসটা আগের ভবনেই ছিল। ইপিআই এর স্টোর রুমের জন্য সেবার ইউনিসেফ থেকে 5-6টা ডিপ ফ্রিজ দান করে। প্রয়োজন না থাকায় সেগুলো ইনস্টল না করে ফেলে রাখা হয়েছিল। ইলেকট্রিকের জিনিস পড়ে থাকলে নষ্ট হতে পারে ভেবে আমাদের পুরনো হাসপাতালে অবস্থানরত ডাক্তারদের একটা বড় ডিপ ফ্রিজ ইনস্টল করে নিজেদের প্রয়োজনে ব্যবহার করার জন্য অনুমতি দেন। বাবা সহ অন্যান্য ডাক্তাররা, আঙ্কেলরা কোরবানির ঈদের আগে ঠিক করেন যে ঈদ উপলক্ষে এবার একটা ডিপ ফ্রিজ ইনস্টল করবেন। সেই সময় ফ্রিজ মানে আমাদের কাছে অনেক মজার ব্যাপার ছিল। আইসক্রিম বানানো যাবে, বরফ বানিয়ে সেই বরফ খাওয়া বিশাল আনন্দের ব্যাপার ছিল আমাদের মাঝে। তো সেই ফ্রিজ ইনস্টল করতে করতে মেকানিক রাত 11টা বাজিয়ে দিল। সেটা ছিল ঈদের আগের রাত। আমরা রাত 11টায় বাসায় এলাম আইসক্রিম করতে দেবার জন্য জিনিস নিয়ে। আমার বাটিতে করে মার বানায় দেওয়া দুধ চিনির মিশ্রণ নিয়ে যাচ্ছিলাম বাসা থেকে ইপিআই অফিসে, যা কিনা বেশ খানিকটা দূরে ছিল। আর পথের মাঝে 2টা বড় কাঁঠাল গাছ আর লাশ কাটা ঘরটা পড়তো। আমার বড় ভাই আমার আগের বাটি নিয়ে চট করে চলে গেল, আর একলা আস্তে আস্তে যেতে লাগলাম যেন বাটির মিশ্রণটা পড়ে না যায়। বাসার কিছুটা দূরে আসার পর আমার চোখ আটকে গেল সেই বড় কাঁঠাল গাছের দিকে। আমি যা দেখলাম তাতে আমার সমস্ত শরীর যেন মূর্তির মতো আটকে গেল। আতঙ্ক কি জিনিস এই সময় আমি বুঝতে পারলাম। আমি দেখলাম সেই গাছের আড়াল থেকে সেই সিস্টারটি বের হয়ে আসছেন যাকে আমি স্বপ্নে দেখেছিলাম। আমি নড়তে পারছিলাম না। মোহগ্রস্ত মানুষের মতো তাকিয়ে দেখলাম মহিলাটি আমাকে ইশারায় ডাকছেন। অন্ধকারে ওনার শরীরটা যেন হালকা নীরব আলো ছড়াচ্ছিল। আমি কত সময় দেখেছি মনে নাই, শুধু মনে আছে এক সময় আমি সম্বিত ফিরে পেলাম। তখন আমি চিৎকার করে বাসার দিকে দৌড় দিলাম। বাসার উঠোনে এসে চিৎকার করে জ্ঞান হারালাম। আমার জ্ঞান যখন ফিরল আমি আমার বাবার কোলে। আমি আতঙ্কে বাবাকে জড়িয়ে ধরলাম। আমার মনে আছে সেই রাতে আমাকে দেখার জন্য অন্যান্য ডাক্তার আঙ্কেলরা এসেছিলেন। কড়া ডোজের ঘুমের ওষুধেও সারা রাত আমি চোখের পাতা এক করতে পারিনি। পরদিন সকালে ঈদ ছিল, কিন্তু আমাদের সেবারের ঈদের আনন্দ মাটি হয়ে গিয়েছিল। আমার ফোবিয়াটা এমন ভয়াবহ হয়ে দেখা দিল যে বিকেলে আমরা নানা বাড়ি দিনাজপুরে আমাদের নিয়ে চলে গেলেন। বিকালে আমার নানা বাড়ি দিনাজপুরে আমাদের নিয়ে চলে গেলেন আমার বাবা, এবং মাসখানেক পর বাবা বদলি নিয়ে ঠাকুরগা থেকে দিনাজপুরে চলে আসেন। আমার বাবা অনেক আধুনিক মন মানসিকতার ছিলেন। উনি আমার ব্যাপারটাকে সম্পূর্ণ মনের ভ্রম বলে ধরে নেন। আমি 1 বছর স্কুল ড্রপ দিই। পরবর্তীতে আমার বাবা ঢাকা পিজি হাসপাতালে একজন মানসিক বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আমাকে দেখান। ওনার চিকিৎসা আর ঘন্টার পর ঘন্টা কাউন্সেলিং এর পর আমি স্বাভাবিক হই। এরপর আমি ওই মহিলাকে আর কখনো দেখিনি। ব্যাপারটা এখানেই শেষ হয়ে গেলে ভালো হতো, কিন্তু কিছুদিন আগে একবার ঠাকুরগা যাবার দরকার পড়ল। সেই সময় ভাবলাম একবার দেখে আসি ছোটবেলার জায়গাগুলো। হাসপাতালের ক্যাম্পাস ঘেঁষা একটা বাসা ছিল আমাদের ওই সময়ের বন্ধু মহিদুলের। ভাবলাম আসছি যখন দেখে যাই, যদি বাসায় থাকে ভাগ্য ভালো বলতে হবে। ছুটি থাকায় সে বাসাতেই ছিল। আমাকে দেখে অনেক খুশি আর অবাক হলো। ওর সাথে পুরনো জায়গাগুলো দেখতে বের হলাম। নস্টালজিয়া পেয়ে বসলো 20-22 বছর পর সেই পুরনো হাসপাতালের ক্যাম্পাসে গিয়ে। অনেক পরিবর্তন দেখলাম। বড় কাঁঠাল গাছগুলো কেটে সাফ করে নতুন কিছু বিল্ডিং বানিয়ে ডাক্তারদের কোয়ার্টার বানিয়েছে দেখলাম। কিছুটা ঠাট্টা করেই ওকে সেই কাঁঠাল গাছের জায়গাটা দেখিয়ে বললাম, এই গাছটা কেটে ফেললো, মনে আছে এখানে কি হয়েছিল? ও আমাকে অবাক করে বলল যে 1 বছর আগে ওই গাছটা কাটার সময় নাকি গাছের পাশের মাটির নিচে একটা পুরনো কঙ্কাল পাওয়া যায়। ওই কঙ্কাল কার, ওখানে কিভাবে আসলো কিছুই বের করা যায়নি।
কিন্তু ডাক্তার আঙ্কেলরা কঙ্কালটা দেখে বুঝতে পেরেছিলেন সেটা একটি মহিলার কঙ্কাল। পরে এলাকার সবাই মিলে কঙ্কালটা গোরস্থানে দাফন করে দেন। আমার ব্যাপারটা বিশ্বাস করতে চাইনি। পরে দেখলাম কথা সত্য। ফেরার সময় অনেক বিষণ্ণ ছিলাম। মনে হয়েছিল হয়তো ওই মহিলা আমাকে বলতে চেয়েছিলেন ওনার সাথে কি হয়েছে, কেউ খুন করেছে কিনা, এই সমস্ত ব্যাপার। হয়তো ওনার দাফন কাফন ছাড়া পুঁতে রাখা অতৃপ্ত আত্মা মুক্তির আশায় আমার সাহায্য কামনা করেছিল। কিন্তু আমি সেই সময় তা বুঝিনি বলে ওনার আরো 20-22 বছর কষ্ট করতে হয়েছে। এইটা লিখেছেন আমাকে মোহাম্মদ আরিফুর রহমান, সিলেট থেকে। তিনি পেশায় একজন ডেন্টিস্ট। তিনি আমাকে এই ঘটনাটি পাঠিয়েছেন। অসাধারণ একটি ঘটনা, আমার খুবই ভালো লেগেছে। এবং আপনার নামটা বলবেন প্লিজ। হ্যালো লিসেনার, আমি মিজান, খিলগাঁও মেরাদিয়া থেকে আসছি। তো প্রথমে আদর, তোমাদের শুভকামনা। পাবেল, পাপড়ি, তোমাদের জন্য শুভকামনা রইল। তো আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা আমাদের ফ্যামিলিতে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা। আচ্ছা। তো তখন 1989 সাল ছিল। আমরা যে এলাকাটাতে থাকতাম ওই এলাকাটা ছিল নিচু এলাকা, যে বর্ষার সিজনে ওইখানে পানি জমতো, আর শুকনো সিজনে এখানে ধান চাষ করতো। আচ্ছা। তো শুকনো সিজন ছিল তখন। আর আমরা যে ঘরটাতে থাকতাম তার পাশেই ছিল, একেবারে কাছেই ছিল একটা বড় পুকুর। পুকুরটা প্রায় 1-1.5 বিঘা জমি নিয়ে ছিল। তো ওই পুকুরটার মাটি কেটে উঁচা জায়গা করছে, উঁচা জায়গাতে আমাদের ঘরটা ছিল। আচ্ছা। তা আমরা যে ঘরে থাকতাম, আমার মা প্রায় ওইখানে রাত্রে ঘুম থেকে উঠতো। তো একদিন ঘুম থেকে ওঠার পরে দেখে কি ওই পুকুরটার একেবারে এক কোনায় একটা ধান সিদ্ধ করার পাত্র ভেসে আছে। তো ওটার ভিতরে কিছু একটা আছে। তো আমার আম্মু ওটা বুঝতে পারতেছিল না। তো আম্মু কিছু মনে না করে আবার ঘরে চলে গেল। দ্বিতীয় দিন আবার একবার বাইরে উঠছে। বাইরে ওঠার পরে ঘরে যাবে, ঠিক তখনও দেখে কি ওই পাত্রটা ভেসে আছে। তো ভেসে আছে, মাঝখানে কিছু একটা আছে। এখন একটু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, কিন্তু কি সেটা ক্লিয়ার না। তো ঘরে চলে যায়। তৃতীয় দিন আমার আম্মা আর একবার দেখলো। সেদিন পূর্ণিমা রাত ছিল, একেবারে স্পষ্ট দেখতে পারতেছে যে ধানের পাত্রটা মাঝখানে একটা বাচ্চা শুয়ে আছে। 2 থেকে 2.5 মাস বয়সের একটা বাচ্চা শুয়ে আছে এবং সে হাত পা নাড়াচ্ছে। আচ্ছা। তো আমার আম্মা দেখে খুব ভয় পেয়ে দৌড় দিয়ে ঘরে চলে যায়। যে আমার আব্বাকে বলে যে এই ঘটনা দেখছি। আমার আব্বা বলতেছে যে না, এটা হইতে পারে না, তুমি হয়তো ভুল দেখছো। তা আব্বা আম্মাকে সান্ত্বনা দিল। তা আব্বা ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে পড়ার পরে আবার বেশ কিছুদিন পরে আমার আম্মু রাত্রে উঠছে, আমার আব্বাকে নিয়ে উঠছে। তা আব্বাকে বাইরে দাঁড়া করে আমার আম্মু আসলো। আসার পরে পুকুরটার দিকে তাকাইলো। তাকানোর পরে দেখতেছে কি একই জিনিস ভেসে আছে, বাচ্চাটা হাত পা নাড়াইতেছে। তো আমার আম্মু বলতেছে যে দেখো এটা কি। আব্বা দেখলো। আব্বা দেখে ভয় পাইছে। দুজন ভয় পেয়ে তাড়াতাড়ি ঘরে যায় না, তার আগে দেখতেছে যে ওই জিনিসটা, পাত্রটা দেখার পরে ওনারা খুব দ্রুত তাদের কাছে চলে আসতেছে। আচ্ছা। কাছে চলে আসার পরে আমার আব্বু করলো কি, আম্মুকে নিয়ে ঘরে চলে গেল, ভয় পেয়েছে। তো দরজা আটকে দেওয়ার পরে, তো আমাদের ঘরটা তো উঁচু জায়গাতে ছিল। তো নিচু জায়গা থেকে উপরের দিকে কেউ উঠলে যেমন একটা শব্দ হয়, এরকম শব্দ হচ্ছে, কেউ উঠতেছে। তো এক পর্যায়ে হাত দিয়ে, আমাদের ঘরটা ছিল বেড়ার ঘর, তা হাত দিয়ে বেড়ার ভিতরে বাড়ি দিলে যেমন ঠাস ঠাস শব্দ, এরকম অনেকগুলো শব্দ করলো। শব্দ করার পরে আম্মু চিৎকার মারার পরে কিছুক্ষণ পরে এটা থেমে গেছে। থেমে যাওয়ার পরে তো আমার আম্মা চুপচাপ, ওদিন আর কিছু বললো না। ঠিক পরের দিন আমার বড় বোন আমাদের বাড়িতে আসছে বেড়াইতে। তো দিনে পিঠা টিঠা বানাইলো, খাওয়া দাওয়া করছে। ওদিন আমার বড় বোন থাকবে আমাদের বাসায়। আচ্ছা। তো রাত্রে থাকলো আমার বড় বোন। ঠিক 2:30টার দিকে আমার বোনের একটা ছেলে ছিল, 2.5 মাস বয়স। ও ঘুমাই আছে, হঠাৎ করে হাত পা নাড়াইতেছে। তো হাত যে আমার আম্মার গায়ে পরে, আমার আম্মা লাফ দিয়ে উঠে লাইট ধরাইলো। ধরানোর পরে দেখি যে বাবু শ্বাস নিতে খুব কষ্ট হইতেছে। তো আমার আম্মা চিৎকার দিয়ে উঠলো, তারপর তেল মালিশ করলো বুকের ভিতরে, কিন্তু কোনটাই কিছু হইতেছে না। ঠিক তখনই আমার আব্বা শুনতে পারতেছে যে ঘরের ভিতরে কান্নাকাটি চলতেছে, বাইরে ওই বেড়ার ভিতরে ঠিকই একইভাবে কেউ হাত দিয়ে বাড়ি দিতেছে, থাবুর দিতেছে। আচ্ছা। তো আমার আব্বু তখন কারো কিছু বললো না। বাড়ি দেওয়া শেষ বেড়ার ভিতরে, ঠিক তখনই আমার ভাইগনাটা, আমার বোনের ছেলেটা, ও মারা যায়। ওই মুহূর্তে মারা যায়। মারা যাওয়ার পরে খুব কান্নাকাটি চলতেছে। মারা যাওয়ার পরে ঠিক কিছুক্ষণ পরে হঠাৎ করে আমার এক আঙ্কেল, আমার খালু, উনি থাকতো খুলনায়, ঢাকা চলে আসছে। আসার পরে আমাদের ঘরে ঢোকার সময়
উনি বলতেছে যে আমি খুব দেরি করে ফেলাইছি ঘরে ঢুকতে, আমার আসতে খুব লেট হয়ে গেছে। তো আমার আব্বু সবাই কান্নাকাটি করতেছে। তো এখানে বলে রাখি যে আমার ওই খালু, উনি ওনার কাছে আল্লাহ একটা খুব পাওয়ার দিছিল, আধ্যাত্মিক শক্তি ছিল, উনি আগে থেকে অনেক কিছু বুঝতে পারতো। তো পরে এখানে বেসিক্যালি ওনার আসার ব্যাপারটা যেটা ইন্টারেস্টিং, যে ব্যাপারটা সেটা হচ্ছে যে একটা ছোট বাচ্চা, এবং সেই ছোট বাচ্চাটা শুরু থেকেই আপনার মা দেখতে পাচ্ছিলেন যে একটা ধান রাখার পাত্রের মধ্যে ভেসে বেড়াচ্ছে এবং হাত পা নাড়ছে, এবং তারপরে আপনাদের বেড়ার ঘর ছিল, সেই বেড়ার ঘরে কয়েকবার সে নকও করেছে, তার মানে বাসার ভিতরে ঢুকতে চেয়েছে। এবং তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে আপনার ঠিক বোনের হয়তো ওইটুকুই একটা ছোট বাচ্চা ছিল, এবং সেই সেম অতটুকুই বাচ্চাটা, এবং সেই বাচ্চাটা মানে ঠিক একইভাবে হাত পা নাড়তে শুরু করলো এবং একসময় মারা গেল। এই ব্যাপারটা কিন্তু খুবই দুঃখজনক এবং খুবই অদ্ভুত টাইপের একটা ব্যাপার। তারপরে এই ব্যাপারটা থেকে প্রতিকার পাওয়ার পরে নিশ্চয়ই আপনার সেই খালু, যার কথা আপনি বলছেন, তিনি কিছু করেছিলেন। জি, উনি করেছিলেন। তো পরের দিন সকাল যখন বাবুকে গোসল করাইতে নিছে, ঠিক তখন দেখা যাইতেছে ওর পিঠের ভিতরে, যে বেড়ার ভিতরে থাবর দিছে, থাবর দেওয়ার যে শব্দগুলো হয়েছিল, সেম এরকম পিঠের ভিতরে হাতের দাগ বসে আছে। এটা কি ছোট বাচ্চারই হাতের দাগ ছিল? না, ছোট বাচ্চারই হাত, পিঠে অনেকগুলো হাতের দাগ বসে আছে। আচ্ছা। তো আমার খালু কাউরে কিছু বললো না। ওরে খবর দেওয়ার পরে বিকেলবেলা আমার খালু বলতেছে, দেখো আমি তোমাদের একটা কোনো সমস্যা হইতেছে, আমি খুলনাতে বসে আমি টের পাইছি। তো আমি যখন আসতেছিলাম হঠাৎ করে আমার গাড়িটা নষ্ট হয়ে যায় রাস্তায়, আমি ঠিক সময় আসতে পারিনি। তবে যদি আমি ঠিক সময় আসতে পারতাম হয়তো এরকম কিছু একটা ঘটতো না, অন্যটা ঘটতে পারতো। তো আমার খালু বললো যে আমি ঠিক আছে, আমি তোমাদের এই ঘরটাকে বন্ধ করে দিয়ে যাইতেছি, তবে যত তাড়াতাড়ি পারো তোমরা এই ঘরটা চেঞ্জ করো। তো আব্বু বললো যে বাসাটা চেঞ্জ করতে হবে না, বাসা চেঞ্জ করতে হবে না, তোমরা এই ঘরটা চেঞ্জ করো, কারণ এই ঘরটা একটু সমস্যা আছে। তো আমার খালুগুলোকে একটা তাবিজ দিয়ে গেলো, দরজার সামনে বাইন্দা ঝুলাই দিচ্ছে, এমন ভাবে ঝুলাই দিচ্ছে যাতে ঘর থেকে কেউ বের হলে মাথায় বাড়ি খায়, আবার ঢুকতে বাড়ি খায়। তো আমরা তারপরে এখানে ওই রুমে 10-12 দিন ছিলাম। তারপর ওই বাড়িতে আর একটা রুমে আমরা শিফট হয়ে যাই। আচ্ছা। তারপরে এখানেই শেষ না, এই কাহিনীটা নিয়ে আমার মা আরো অনেক কিছু দেখছে অন্য ঘরে যাওয়ার পরে, কিন্তু কোনো সমস্যা হয়নি আমাদের। আচ্ছা, এই ছিল আমাদের এই ছিল আপনার ঘটনা। আসলে আমি এই ঘটনাটার সময় আমি এই ঘটনা শোনার সময় আমার যেটা মনে হয়েছিল যে এই ঘটনা আমি যখন আগে শুনছিলাম তখনও একবার মনে হচ্ছে, এবং এখনো ইনফ্যাক্ট আমার মনে হচ্ছিল যে ব্যাপারটা কতটা মানে ভয়ঙ্কর হতে পারে। যে আমি সবচেয়ে বেশি ভয় পাই যে রাতের বেলায় হঠাৎ করে যেন ঘুম না ভেঙে যায়, কারণ রাতের বেলায় ঘুম ভাঙলেই সবচাইতে ভয়ঙ্কর ব্যাপারগুলো ঘটে, এবং আমার সাথে যতবার ভয়ঙ্কর ব্যাপারগুলো ঘটেছে ততবারই ঘুম ভেঙে গিয়ে ঘটে। এবং এই ঘটনাটা অবশ্যই কেউ একজন ইমেল করেছেন আমাদেরকে, তার ঘটনাটা আমরা শোনাবো। এবং যিনি ইমেল করেছেন তিনি লিখেছেন যে, ভাইয়া কেমন আছেন, আমি আজকে আমার একটা ইন্ডিয়ান ফ্রেন্ডের কাছ থেকে শোনা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আমি তার কাছ থেকে ঘটনাটা যেভাবে শুনেছি আপনাদেরকে সেভাবেই বলছি। আমার সাথে তার ফেসবুকে কথা হতো, আমি তাকে ভূত এফএম-এর কথা বলেছি, সে আমাকে স্টোরিটা বলেছে এবং আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য রিকোয়েস্ট করেছে। ঘটনাটা আমার আঙ্কেলকে নিয়ে। 1996-এর দিকে আমার আঙ্কেলের চাকরির সুবাদে কলকাতা থেকে কর্ণাটক ইউপিতে ট্রান্সফার করা হয়। কর্ণাটকের একটা গ্রামে তার পোস্টিং পড়ে। আঙ্কেল পুলিশে ছিল, তাই অনেক রাত পর্যন্ত অফিসে থাকতে হতো। একদিন আঙ্কেলের অফিস থেকে বের হতে হতে প্রায় রাত 12টা বেজে যায়। সেদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল। কোয়ার্টারে যেতে অনেক দেরি হয়ে যাবে বলে আঙ্কেল গ্রামের একটা শর্টকাট নেয়। এখানে বলে রাখা দরকার যে সেই রাস্তাটা পাকা ছিল এবং অনেক নির্জন জায়গা দিয়ে রাস্তাটা গেছে। রাস্তার দুই ধারে শুধু গাছ ছিল এবং আশেপাশে কোনো ঘর বাড়ি ছিল না, একদম নিরিবিলিতে ছিল। আর রাস্তাটা সম্পর্কে অনেকে অনেক কথা বলতো যে রাস্তাটা ভালো না ইত্যাদি। তো আঙ্কেল সব বুঝে শুনেই রাস্তাটা ধরে চলতে থাকে। তার কোনো ভয় লাগছিল না, কারণ তিনি জিন ভূত বিশ্বাস করতেন না। আস্তে আস্তে যেন বৃষ্টির বেগ বাড়ছিল। হেডলাইটের আলোতে যতটুকু দেখা যাচ্ছিল, তিনি অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছিলেন এবং ঘড়ির দিকে তাকিয়েছিলেন যে 1:30 পার হয়ে গেছে। হঠাৎ তিনি হেডলাইটের ঝাপসা আলোতে একটা মেয়েকে দেখতে পেলেন, এবং তিনি ভাবলেন যে এত রাত্রে এখানে একটা মেয়ে কি করছে। তিনি
মেয়েটার কোনো তিনি মেয়েটার যখন একটু কাছাকাছি আসলেন তখন দেখলেন যে মেয়েটা একটা লাল বিয়ের শাড়ি পরেছিল এবং সে সম্পূর্ণ ভিজেছিল আর রাস্তার ধার থেকে আঙ্কেলকে বাইক দাঁড় করানোর জন্য ইশারা করছিল। হেডলাইটের আলো থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল হেডলাইটের আলোতে তাকে স্পষ্ট দেখা যাচ্ছিল। আঙ্কেল বাইক থামাতে গিয়েও কেন যেন থামালেন না। তিনি অনেক স্পিডে মেয়েকে পাস করে চলে গেলেন। তিনি ভাবলেন যে মেয়েটার কাছে দাঁড়ানোর দরকার ছিল, না জানি কোন বিপদে পড়েছে। তিনি মনে করলেন যে বাইকটা ঘুরিয়ে মেয়েটার কাছে ফেরত যাবেন। হঠাৎ তার রাস্তার ধারে চোখ পড়ল। তিনি দেখলেন যে সেই মেয়েটি আবারও রাস্তার ধারে দাঁড়িয়ে আছে আর একইভাবে লিফট চাইছে, একটু আগে যাকে তিনি পেছনে ফেলে এসেছেন। আঙ্কেল মোটেও ভীতু ছিলেন না, কিন্তু তিনি মেয়েটিকে দেখে প্রচন্ড ভয় পেয়ে গেলেন আর এবার আরো জোরে মোটর বাইকটাকে মেয়েটাকে পাস করে চলে গেলেন। তিনি বুঝলেন যে তার হাত পা অবশ হয়ে যাচ্ছে। মেরুদণ্ড দিয়ে যেন শীতল স্রোত প্রবাহিত হতে লাগলো। তিনি কিছু দূরে গিয়ে হঠাৎ দেখলেন যে সেই মেয়েটি আবার রাস্তার ধারে দাঁড়িয়ে। তিনি তার বাইকের স্পিড আরো বাড়িয়ে দিলেন। তিনি ব্যাক ভিউ মিররে দেখলেন যে মেয়েটা একটা অদ্ভুত রকম হাসি দিয়ে তার বাইকের পেছনে পেছনে দৌড়াচ্ছে। তিনি স্পিড মিটারে তাকিয়ে দেখলেন যে তার বাইকের স্পিড প্রায় 100 ক্রস করে ফেলেছে। এটা দেখে তিনি আরো ভয় পেয়ে গেলেন। তিনি মনে মনে হনুমান চল্লিশা পড়তে লাগলেন। তার মাথা কাজ করছিল না। এভাবে কতক্ষণ তিনি বাইক চালিয়েছেন তার মনে নেই। তিনি কোনো এক সময় একটা হাটে পৌঁছান এবং সেখানে নাইট গার্ডদের দেখতে পেয়ে তিনি তাদের কাছে যে অজ্ঞান হয়ে পড়ে যান। পরে তিনি পুলিশের চাকরিও ছেড়ে দেন। ভাইয়া, সে যখন আমাকে ঘটনাটা বলে তখন আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল এবং এখন আমি আপনাদের যখন লিখছি তখনও আমার খুব ভয় করছে। এবং এটা আমাদের লিখেছেন সাদ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী থেকে। আমি এখন আরো একটা ঘটনায় যাব এবং সেই ঘটনাটা আমাকে লিখে পাঠিয়েছেন লিয়াকত লিপু এবং তিনি সিলেট শাহী ঈদগাহ হোসনাবাদ আবাসিক এলাকা সিলেট থেকে লিখেছেন এই ঘটনাটি। তিনি লিখেছেন যে আমি যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি আমার জীবনের কোনো ঘটনা না, এটি আমার শোনা একটি ঘটনা। আমি সিলেটে থাকি, তাই আমি চা এবং চা বাগানের সাথে খুব পরিচিত। আমার বাসার পাশে যে চা বাগানটা, সেই বাগানের একটি ঘটনা বলবো। আমি একদিন বিকেলে চা বাগানে যাই। বাগানে পাহারাদারদের সাথে গল্পের সময় তার কাছ থেকে ঘটনাটা শুনি। ঘটনাটি 3 বছর আগের একটি ঘটনা। বাগানে এক রাতে পাহারাদার পাহারা দিচ্ছিল। বাগানের 10 নম্বরে পাহারা দেবার সময় সে দেখে যে একটি অতি সুন্দর মেয়ে রাতে চা পাতা তুলছে। সে তার কাছে যায়, তাকে বলে, রাতে পাতা তুলছো কেন? সে তাকে জবাব দেয়, আমি সব সময় রাতে পাতা তুলি, আমি দিনের বেলা পাতা তুলতে পারি না। পাহারাদার এই কথাকে পাত্তা না দিয়ে বলে, দিদি, আমারে তুরা সাদা দিবিনি। অর্থাৎ যেটার মানে শুদ্ধ ভাষায় বলতে গেলে যেটা হয় সেটা হচ্ছে, দিদি, আমার কিছু জর্দা পাতা দিবেন? সে জবাব দেয়, তুই আইয়া নিয়ে যা, তুমি এখানে আসো, নিয়ে যাও। সে কথা শুনে এবং সেই অনুযায়ী জর্দা আনতে যায় সেই গার্ড, এবং তখন সেই মেয়েটি তার চোখের মায়াজালে পাহারাদারকে আটকে ফেলে এবং তার বাক শক্তি নষ্ট হয়ে যায়। সে দেখতে পায় সেই সুন্দরী নারী আস্তে আস্তে কুৎসিত চেহারায় পরিণত হচ্ছে এবং দেখে যে তার চোখ থেকে রক্ত বের হচ্ছে। তাকে বলে, আমার কাছে কেন আসলে তুমি জানো না এই বাগানে আমি এই বাগানে যা ইচ্ছা তা করব, কেউ আমাকে বাধা দিলে তাকে মেরে ফেলবো। তারপর নারী তাকে তার বুকে কয়েকটা আঁচড় দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। পরের দিন তাকে তার সহকর্মীরা বাসায় নিয়ে আসে এবং সে সবাইকে বলে যে রাতের ঘটনা কি ঘটেছিল সেখানে। সে বলে, আমার বুকে যখন আঁচড় দেয় তারপরে মনে হয়েছিল যে আমার বুকে অনেক ভারী কিছু দিয়ে আঘাত করা হচ্ছে। সেই পাহারাদার প্রতি রাতে সেই নারীকে ঘুমের মধ্যে দেখতে পায়। সে তাকে মারার জন্য তাড়া করে বেড়াচ্ছে। অনেকদিন অসুস্থ থাকার কারণে সে মারা যায় এবং সেই 10 নম্বরে এরপর অনেকে সেই মেয়েকে দেখেছে, তবে কেউ তার কাছে যায়নি। এই ছিল ঘটনা।